জেনেটিক্স, রাইট। জিন। ধর যে তোমার চেহারা আমি যেটা বাইরে থেকে দেখতেছি, এটা কেন দেখতেছে, তোমার চেহারাটা কেন এরকম হইলো, কেন ধরো তোমার বন্ধুর মতো হইলো না, এটা হচ্ছে কারণ হচ্ছে জেনেটিক্স। কারণ স্যার বা ম্যাডামের কারণ তার সাথে তোমার মিল আছে, তাদের জিনটা তোমার মধ্যে আসছে। ভেতরের যে মেকানিজমটা, যে জিনিসটা, সেটা হচ্ছে জেনেটিক্স। জেনেটিক্স জিনিসটা কি, আমরা যে কোষ চ্যাপ্টার একটু ছোট করে পড়ছিলাম, যে এইটা যদি ধরো একটা ক্রোমোজোম হয়, ক্রোমোজোমের খণ্ডটাকে কি বলা হয়, ডিএনএ। খণ্ডটাকে কি বলা হয়, ডিএনএ। আর ডিএনএ এর মধ্যে একটা বিন্দুতে কি থাকে, ডিএনএ এর মধ্যে একটা বিন্দুতে জিন থাকে, ঠিক আছে। এই জিনটাই হচ্ছে আমাদের সব টাইপের বৈশিষ্ট্যর জন্য দায়ী। হ্যাঁ হ্যাঁ, বহন করে, সেটাই। আচ্ছা দেখো এখানে কি বলছে, যে প্রক্রিয়ায় পিতা মাতার আকার, আকৃতি, চেহারা, দৈহিক গঠন, প্রকৃতি, শরীরবৃত্ত, আচরণ ইত্যাদি নানাবিধ বৈশিষ্ট্য বংশানুক্রমিক ভাবে সন্তান সনাদির দেহে সঞ্চারিত হয়, তাকে আমরা কি বলি, বংশগতি বা হেরিডিটি। তোমার দাদার বৈশিষ্ট্যগুলো তোমার বাবায় আসছে, বাবার গুলো তোমার মধ্যে, এটাকে বলতেছে বংশানুক্রমিক ভাবে। আকার, আকৃতি, নট অনলি যে আমরা বলি চেহারার সাথে মিল, জিনিসটা কিন্তু এরকম না। তোমার কণ্ঠ মিল থাকতে পারে, তোমার আচার আচরণ মিল থাকতে পারে। অনেক সময় দেখবে যে অনেক বাচ্চা কাচ্চার বাবা ছোটবেলায় মারা গেছে, কোনোদিন দেখেও নাই, শুনেও নাই, বা এত ছোটবেলায় মারা গেছে তখন আসলে কোনো স্মৃতি নাই, কিন্তু বড় হওয়ার পর দেখা যায় যে বাবাটা যেভাবে চলাফেরা করতো, যেভাবে কথা বলতো, যে টোনে কথা বলতো, জিনিসটা ওইগুলোর সাথে সিমিলার হয়ে যায়। এই জিনিসটা হচ্ছে জেনেটিক্স। আচ্ছা ঠিক আছে। তো যাহাই জেনেটিক্স, তাহাই জিনতত্ত্ব, তাহাই হচ্ছে বংশগতিবিদ্যা। ঠিক আছে। এটা আবিষ্কার করেন হচ্ছে উইলিয়াম বেটসন। সর্বপ্রথম হচ্ছে জেনেটিক্স শব্দ প্রচলন করেন উইলিয়াম বেটসন 1905 সালে। সর্বপ্রথম নামটা প্রচলন করেন, কি নাম, জেনেটিক্স। আচ্ছা এই যে দেখো কি বলছে, জেনেটিক্স এর শব্দটা কোন জায়গা থেকে আসে, জেন থেকে আসে। জেন, জেন মানে কি, কোনো কিছুতে উদ্ভূত হওয়া, টু গ্রো ইনটু, কোনো কিছু থেকে। ওই যে আমরা পড়ছিলাম না গ্লাইকোজেন, গ্লাইকোজেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেখানে গ্লুকোজটা জমা থাকে, তাই না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আবার এই গ্লাইকোজেনটা ভেঙে গ্লুকোজে পরিণত হয় যখন দরকার হয়। সো জেন, কোনো কিছু জেন মানে হচ্ছে যে জায়গা থেকে আসে। আচ্ছা, তারপর জেনেটিক্স এর প্রয়োজনীয়তা, জাস্ট কিছু বাংলা কথা হয়তো লেখছে এখানে, এটা রিডিং করে নিই। তারপর আসে মেন জিনিস, গ্রেগর জোহান মেন্ডেল, আধুনিক জিন তত্ত্বের জনক। আধুনিক জিন তত্ত্বের জনক এই লোক হচ্ছে একটা ধর্মযাজক মেইনলি। উনি কি করছে, 7 বছর মটরশুঁটি গাছের উপর পরীক্ষা করছে। দীর্ঘ 7 বছর মটরশুঁটি গাছের উপর কাজ করছে। কিন্তু এখানে আসবে যেটা, সেটা হচ্ছে কয় ধরনের মটরশুঁটি সংগ্রহ করে তিনি এগুলা নিয়ে গবেষণা করছেন। 34 ধরনের মটরশুঁটি নিয়ে উনি গবেষণা করছেন, 34 ধরনের, ঠিক আছে। আচ্ছা, গবেষণা করার পরে উনি 2টা সূত্র প্রবর্তন করছে, ওই সূত্রগুলো আমরা দেখবো সামনে। তারপরে সেটা তিনি একটা সোসাইটিতে জমা দেয়, কিন্তু সেখানে কেউ পাত্তা দেয় না, পাত্তা না দেওয়ার পরে সে হচ্ছে একসময় দুঃখে মরে যায়। উনি মরে যাওয়ার পরে 3টা আলাদা আলাদা বিজ্ঞানী, এই যে এই 3টা, হিউগো, কার্ল এবং এরিক, এরা 3জন আবার গবেষণা করে একটা থিসিস পত্র জমা দেয়। এখন জমা দেওয়ার পরে দেখা যায়, আরে এই গ্রেগর জোহান মেন্ডেল, এটা তো বহুত আগে 1984 সালে এই সূত্রগুলো প্রতিষ্ঠালয় একজন আগেই জমা দিয়ে রাখছিল, অথচ এতদিন কেউ এটা পাত্তা দেয়নি। যখন মানুষ উপলব্ধি করতে পারে যে গ্রেগর জোহান মেন্ডেল এটা আগেই আবিষ্কার করে গেছে, তখন গ্রেগর জোহান মেন্ডেলকে মরে যাওয়ার পর মরণোত্তর জিনতত্ত্বের জনক হিসেবে ঘোষণা করা হয়, অর্থাৎ ফাদার অফ জেনেটিক্স। আচ্ছা, তো আশা বলো তো, মেন্ডেল আর মেন্ডেলিফ 2জন মানুষ আলাদা আলাদা কি কি কাজ করছে? মেন্ডেলিফ হচ্ছে রাশিয়ান সায়েন্টিস্ট, যে হচ্ছে পর্যায় সারণীর যে ধারণাটা দেয়। ভেরি গুড, দীর্ঘাকার পর্যায় সারণী, তাই না?
হ্যাঁ 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 দীর্ঘাকার পর্যায় সারণী। একটা হচ্ছে ওল্ড পর্যায় সারণী, একটা হচ্ছে নতুন বা দীর্ঘাকার পর্যায় সারণী। হুম 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 ওল্ড পর্যায় সারণীর ভিত্তি কি? পারমাণবিক ভর। হুম 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 আর দীর্ঘাকার পর্যায় সারণীর ভিত্তি কি? পারমাণবিক সংখ্যা। হ্যাঁ দীর্ঘাকার পর্যায় সারণী, এইখানে গ্রুপ কয়টার পর্যায় কয়টা বলতে পারবা? আধুনিক যেটা মানে বুঝি নাই কি বলেন আবার। দীর্ঘাকার পর্যায় সারণী বা আধুনিক পর্যায় সারণী, এখন যেটা আমরা পড়াশোনা ও করি, এটাতে যে পারমাণবিক সংখ্যার পারমাণবিক সংখ্যা নির্ভর। এখানে পর্যায় কয়টা আর গ্রুপ কয়টা? ও পর্যায় হচ্ছে গ্রুপ 18টা, পর্যায় জানি কয়টা, 7টা না? 7টা। হ্যাঁ 7টা। ওকে, এটা হচ্ছে মেন্ডেল আর মেন্ডেলিফ, কনফিউজ হয়ে যাবেন। হুম 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 আচ্ছা, তারপর ছিল মেন্ডেলিয়ান ইনহেরিটেন্স। হুম ইনহেরিটেন্সের ব্যাপারটা খুব মজা। দেখ, মেন্ডেল বিপরীত বৈশিষ্ট্য বা অল্টারনেটিভ ক্যারেক্টার। অল্টারনেট মানে কি? একটা লম্বা হলে আরেকটা কি হবে? খাটো হবে। হুম অল্টারনেটিভ ক্যারেক্টারের উপর বেস করে কিছু পরীক্ষা নিরীক্ষা চালায়। হ্যাঁ, হুম হুম উদ্ভিদের হুম লম্বা পরগ্রাণু নিয়ে খাটো উদ্ভিদের গর্ভমুণ্ডে স্থাপন করে। হুম 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 তারপরে যখন সেখান থেকে উদ্ভিদ তৈরি হয়, দেখা গেল যে সবাই লম্বা। হুম 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 আচ্ছা, প্রথম পরাগসংযোগকালে মেন্ডেল প্রথম বংশধর তাদেরকে F1 বলা হয়। ঠিক আছে। হ্যাঁ 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 আবার F1 দের মধ্যে যখন আমি সংকরায়ন করব, তখন যেটা তৈরি হবে তাদের আমরা কি বলবো? F2 জন। হুম 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 ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ তো আহ, এই লম্বা ও খাটো উদ্ভিদের অনুপাত কত দাঁড়ায়? 3:1। মেন্ডেলের মটরশুঁটি গাছের নির্বাচিত 7 জোড়া বিপরীত ধর্মী বৈশিষ্ট্য নিয়ে সংকরায়ন ঘটান। দেখো, এখানে দুইটা টার্মিনোলজি আছে, একটা হচ্ছে প্রকট আর একটা হচ্ছে প্রচ্ছন্ন। হ্যাঁ হ্যাঁ প্রকট প্রচ্ছন্ন। ধরো, বাবা মায়ের ট্রেট হচ্ছে টিটি, বাবার হ্যাঁ ট্রেট টিটি আর মায়ের হচ্ছে টি আর একটা ক্যাপিটাল টি। হুম কিন্তু হুম যখন এই দুইটার মধ্যে ক্রস ঘটলো, তখন দেখা গেল যে যে তাদের সন্তান হয়েছে, সেই সন্তানের মধ্যে দুইটাই টিটি চলে গেছে। হ্যাঁ অথবা টিটি গেলেও এই যে যে ক্যাপিটাল টিটা ছিল, এই ক্যাপিটাল টি এর কারণে বাচ্চাটা লম্বা হয়ে গেছে, অথচ তার মধ্যে যে স্মল টি ছিল সেটার কারণে সে খাটো হয় নাই। বুঝতে পারছো? হুম তো হুম এই স্মল টিটা হচ্ছে তখন প্রচ্ছন্ন, যার প্রভাব সরাসরি পড়ে না। আর এই ক্যাপিটাল টি হচ্ছে প্রকট, যার কারণে একটা জীবের বৈশিষ্ট্য প্রকাশ পায়। হুম হ্যাঁ আচ্ছা তাইলে ওই সন্তানটা দেখতে কেমন? লম্বা না? হুম এই যে আমি লম্বা যেটা দেখতেছি, এই যে আমি যেটা দেখি, সেটা হচ্ছে ফেনোটাইপ। হুম 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 ফেনো মানে কি? ফটো। হুম সহজে হুম মনে রাখ, ফেনো মানে ফটো। এই যে দেখো, জিনোটাইপ দিয়ে নিয়ন্ত্রিত জীবের বাহ্যিক লক্ষণ। আচ্ছা অনেক সময় আমরা অনেক মানুষকে এরকম ভাবে বলি না, আর যে আরে অমুক রে চিনোস, কাশেম রে চিনোস? কোন কাশেম? লম্বা কাশেম। হ্যাঁ 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 এরকম ভাবে আমরা মাঝে মাঝে করি, অ্যাড্রেস করি মানুষকে। তো এই যে হ্যাঁ 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 বাহ্যিক যেটা, এটাকে আমরা বলি ফিনোটাইপ। ফিনো মানে ফটো, যেটা আমরা হ্যাঁ হ্যাঁ দেখি। দেখি হ্যাঁ আচ্ছা, তারপর হচ্ছে জিনোটাইপ। জিনোটাইপ কি? এই যে ফেনোটাইপ, হ্যাঁ লোকটা যে লম্বা হয়েছে বা লোকটা যে খাটো হয়েছে, এইটাকে নিয়ন্ত্রণ করে জিন নিয়ন্ত্রণ করে, এই যে লক্ষণ নিয়ন্ত্রণকারী জিন। হ্যাঁ হ্যাঁ লক্ষণ নিয়ন্ত্রণকারী জিন, এইটাকে আমরা বলছি জিনোটাইপ। হ্যাঁ জিনোটাইপ। প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। হুম হুম এই যে দেখো, কে বলছে একটা বৈশিষ্ট্য প্রকাশিত হয় আর একটা অপ্রকাশিত থাকে। হুম হুম অপ্রকাশিত বৈশিষ্ট্যকে আমরা কি বলতেছি? প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। আর যেটা প্রকাশিত হবে সেটাকে আমরা বলতেছি, এই যে যে বৈশিষ্ট্য প্রকাশ পায় তাকে আমরা বলতেছি কি? প্রকট বৈশিষ্ট্য। হ্যাঁ প্রকট সহজ। বৈশিষ্ট্য। হুম 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 আচ্ছা, তারপর কি আছে? হোমোজাইগাস, হেটেরোজাইগাস। আচ্ছা, রাইট। পরে ফ্যাক্টর বা জিন। ওই যে যেটা আমরা বলে আসছি, জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণের একক। সোজা কথা, বৈশিষ্ট্য নিয়ন্ত্রণের একক হচ্ছে জিন। জিন হচ্ছে বংশগতির ধারক ও বাহক। হুম হুম হুম
আধুনিক ধারণা মতে ডিএনএ এর যে বিশেষ বিশেষ অংশ তথা বেস অনুক্রম কমপক্ষে পলিপেপটাইড কোড ধারণ করে পলিপেপটাইড উৎপাদনের কোড বা সংকেত ধারণ করে তাকে আমরা জিন বলি, মানে যারা প্রোটিন তৈরি করতে পারে তাদেরকে আমরা জিন বলি। আচ্ছা, মানবদেহে এরকম 20,000 প্রোটিন তৈরিকারী জিন আছে। 20,000 প্রোটিন তৈরিকারী জিন আছে, যেসব জিন বিভিন্ন প্রোটিন তৈরি করে এবং ওই প্রোটিনগুলো বিভিন্ন বৈশিষ্ট্য প্রকাশ করে। আচ্ছা, এত ইনডেপথ জানার আমাদের কোনো প্রয়োজন নাই। তারপর আসে আমরা লোকাস কি? ক্রোমোজোমের একটা খণ্ডকে কি বলে? ডিএনএ, রাইট? হ্যাঁ, ডিএনএ একটা অংশে জিন থাকে, তাই না? হ্যাঁ, সেটাই। যেই জায়গায় জিন থাকে সেটাকে আমরা বলি লোকাস। এই নির্দিষ্ট স্থানটাকে আমরা কি বলতেছি? লোকাস। আচ্ছা, তারপর আসি অ্যালিল। অ্যালিল জিনিসটা কি? অ্যালিল হচ্ছে, প্রথমে ভেঙে ভেঙে পড়ি, কি বলছে? ক্রোমোজোম জোর। এই যে ক্রোমোজোম একটা, এই যে ক্রোমোজোম একটা, তাহলে এখন ক্রোমোজোম জোর হয়ে গেল। ক্রোমোজোম জোরের নির্দিষ্ট লোকাসে, লোকাস মানে কি? লোকাস, হোয়াট ইজ লোকাস? এই যে নির্দিষ্ট স্থান, ধরো এটা একটা নির্দিষ্ট স্থান, এই যে এইটা একটা নির্দিষ্ট স্থান, এটা একটা নির্দিষ্ট স্থান, তাহলে হয়ে গেল লোকাস। ক্রোমোজোম জোরের নির্দিষ্ট লোকাসে অবস্থানকারী নির্দিষ্ট জিন জোড়া একটি অপরটিকে অ্যালিল বলে। মানে একে এর অ্যালিল বলে, আবার একে এর অ্যালিল বলে, বুঝছো? আচ্ছা, এই যেমন ধরো এই যে টিটি অথবা টিটি, অ্যালিল দুইটা একই ধর্মের হতে পারে অথবা বিপরীত ধর্মীরও হইতে পারে। যখন দুটি বিপরীত ধর্মী অ্যালিল থাকে তখন একটিকে প্রকট অ্যালিল বলে, আরেকটিকে প্রচ্ছন্ন অ্যালিল বলে। এই যে এখানে এটা একটা ক্রোমোজোম, এটা একটা ক্রোমোজোম, হ্যাঁ, এই দুইটা ক্রোমোজোমে ধরো এটা একটা জিন ক্যাপিটাল টি, এইটা একটা জিন স্মল টি, বাট দুইটা কি একই জায়গায় আছে, সমসংস্থ, তাই না? এই জন্য এটাকে আমরা কি বলতেছি? এই দুইটাকে আমরা অ্যালিল বা অ্যালিলোমর্ফ বলতেছি। এখন এই দুইটা বন্ধুও হইতে পারে, বন্ধু হইতে পারে, আবার ধরো জাস্ট ক্লাসমেটও হইতে পারে, কিন্তু এরা থাকবে একই সাথে, একই ক্লাসে পড়াশোনা করবে, বুঝছো? আচ্ছা, বুঝতে পারছি। ফাইন, তো টার্মিনোলজি গেল। হ্যাঁ, আচ্ছা, ওকে, এখানে তেমন ইম্পর্টেন্ট কিছু নাই। তুমি চাইলে একটা জিনিস পরে রাখতে পারো, যে ও যে মটরশুঁটি নিয়ে আলাপ আলোচনা করছে, এই মটরশুঁটির কোন জিনিসটা আসলে কাজে লাগছে? আকার, বীজের আকার, বীজপত্র, ফুলের বর্ণ, খোসার আকার, খোসার বর্ণ, আচ্ছা, এখন কেন মটর গাছ বেছে নিছে? কারণ এটা এক বর্ষজীবী, অল্প আয়ুষ্কাল, উভলিঙ্গ, স্বপরাগী, ফুলগুলো আকারে বড়, উর্বর, বহু প্রকরণ। এটা মানুষজন বহুত নেমোনিক দেয়, একটা নেমোনিক লিখে দেই, কাজে লাগলে লাগতে পারে। এটা হচ্ছে, আমরা সবাই জানি সাকিব আল হাসানের বউয়ের নাম হচ্ছে শিশির। একটাই বউ, তাই আমরা বলি সাকিবের বউ একটি। এই যে একটি, একটি মানে হচ্ছে এক বর্ষজীবী, ঠিক আছে? শতে সাকিব, শতে হচ্ছে স্বল্প আয়ুষ্কাল, অল্প আর স্বল্প একই না? স্বল্প আয়ুষ্কাল বা অল্প আয়ুষ্কাল। হ্যাঁ, তারপর হচ্ছে স্বপরাগী, স্বপরাগী, শতে স্বল্প আয়ুষ্কাল, শতে স্বপরাগী, একটিতে হচ্ছে এক বর্ষজীবী। তারপর বউ, বতে বউ, বতে বহু প্রকরণ, বতে বউ, বতে বহু প্রকরণ। এরা উর্বর আর ফুলগুলো আকারে বড়, আকারে বড়। এটা জাস্ট আমাদের নরমালি মনে থাকবে, ফুলগুলো আকারে বড়, ছোট হলে তো, এত ছোট হলে তো এগুলোতে এক্সপেরিমেন্ট করা যায় না। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তারপর হচ্ছে প্যারেন্টাল জেনারেশন বা অপত্য বংশধর। কোন ক্রসে ব্যবহৃত পিতামাতা থেকে প্যারেন্টাল জেনারেশন এবং যেটা তৈরি হবে সেটাকে আমরা বলি F1 বলি। আবার দ্বিতীয় অপত্য বংশকে আমরা F2 বলি।
আচ্ছা, এক জোড়া বিপরীত বৈশিষ্ট্যের উপর যদি আমরা কাজ করি, জাস্ট এক জোড়া বিপরীত বৈশিষ্ট্য, তাহলে সেটাকে আমরা কি বলবো? এক মানে মনো, হ্যাঁ মনো, সেটাকে আমরা বলবো মনো হাইব্রিড ক্রস। তো হ্যাঁ হ্যাঁ মনো হাইব্রিড ক্রসের দ্বিতীয় বংশধর মানে F2 জন্য প্রকট ও প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের অনুপাত সাধারণত কত হয়? 3:1 হয়। এটা হচ্ছে প্রথম সূত্র। প্রথম সূত্রের তিনটা ব্যতিক্রম আছে, এটা আমরা সামনে দেখব। আচ্ছা, তাহলে প্রথম সূত্রের অনুপাত কত? 3:1। এটা মাথায় রাখতে হবে। তারপর আছে হচ্ছে তোমার দ্বি সংকরণ বা ডাই হাইব্রিড ক্রস। এর দুই জোড়া বিপরীত ধর্মী বৈশিষ্ট্যের উপর দৃষ্টি রেখে সংকরণ বা ক্রস করা হয়। তার মানে কি? কত জোড়া বিপরীত বৈশিষ্ট্য নিয়ে কাজ করব? দুই জোড়া। দুই মানে কি? বাই। এটাকে আমরা বলবো ডাই হাইব্রিড ক্রস। দুই জোড়া বিপরীত ধর্মী বৈশিষ্ট্যের উপর দৃষ্টি রেখে সংকরণ বা ক্রস। আচ্ছা আচ্ছা, এইখানে তোমার F2 জোনেতে অনুপাত কত হবে? 9:3:1। 9:3:3:1, মাঝখানে তিনটা দুইবার আসছে। হ্যাঁ। আচ্ছা, তারপর টেস্ট ক্রস। এই যে আমি F1 বা F2 বংশধর তৈরি করলাম, সেগুলো কি হোমোজাইগাস না হেটেরোজাইগাস তা জানার জন্য সেগুলোকে মাতৃবংশের বিশুদ্ধ প্রচ্ছন্ন লক্ষণ বিশিষ্ট জীবের সাথে সংকরণ করা হয়। এভাবে F1 এবং F2 জনুর জিনোটাইপ বের করা যায়। আচ্ছা, মানে সহজ কথা হচ্ছে, যেটা তৈরি হয়েছে F1 এবং F2 এগুলা প্যারেন্ট থেকে তৈরি হয় না? হ্যাঁ, প্যারেন্ট থেকে তৈরি হওয়ার পরে এদের জিনোটাইপ বের করার জন্য যেই টেস্ট করা হয় তাকে আমরা কি বলবো? টেস্ট ক্রস। ওকে। আচ্ছা, এটার অনুপাত হচ্ছে 1:1। এটার অনুপাত হচ্ছে 1:1। ওকে, তারপর হচ্ছে ব্যাক ক্রস। F1 জোনের একটি হেটেরোজাইগাস জীবের সাথে মাতৃবংশীয় একটি সদস্যের সংকরণ। আচ্ছা, এই যে F1 এর সাথে পিতৃ বা মাতৃবংশ সদস্যের সংকরণ, ব্যাক ক্রস আর কি। আচ্ছা, জিনোম, যত জিন আছে তোমার একটা জীবের জনন কোষে, যত জিন আছে সবগুলোকে একত্রে আমরা কি বলি? জিনোম। আচ্ছা আচ্ছা, এবার আসে মেন্ডেলের সূত্র। মেন্ডেলের সূত্র, প্রথম সূত্র আছে, দ্বিতীয় সূত্র আছে। তো প্রথম সূত্র কি? প্রথম সূত্রকে আমরা বলি হচ্ছে মনো হাইব্রিড ক্রস সূত্র বা পৃথকীকরণ সূত্র বা জনন বিশুদ্ধতার সূত্র। মনো হাইব্রিড, প্রথম মানে এক মানে মনো, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, মনো হাইব্রিড ক্রস সংকর জীবের বিপরীত বৈশিষ্ট্যের ফ্যাক্টরগুলো মিশ্রিত বা পরিবর্তিত না হয়ে পাশাপাশি অবস্থান এবং জনন কোষ সৃষ্টির সময় পরস্পর থেকে পৃথক হয়ে ভিন্ন ভিন্ন জনন কোষে প্রবেশ করে। আচ্ছা, ঠিক আছে, ব্যাখ্যার মধ্যে ওরা কি জানতে চাইছে বা কি বলছে। আচ্ছা, ওকে। এই যে সেম আগের কথা, এক জোড়া বিপরীত ধর্মী বৈশিষ্ট্যের উপর আমরা কাজ করব। এটাকে বিশুদ্ধতার সূত্র বলা হয়, জনন কোষের বিশুদ্ধতার সূত্র। এখানে মাঝখানে এত কিছু ভুগিচুগি অনেক দিছে, এত পড়ার কোনো প্রয়োজন। তৃতীয় সূত্র তোমার পরীক্ষায় আসবে যে নিচের কোনটি প্রথম সূত্র, তো এখানে দিবে বিশুদ্ধতার সূত্র, মনো হাইব্রিড ক্রস, এরকম। তারপর হচ্ছে মেন্ডেলের দ্বিতীয় সূত্র বা স্বাধীনভাবে মিলনের সূত্র। হ্যাঁ, দুই বা ততোধিক জোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন জীবের সংকরণ ঘটালে প্রথম বংশধরে কেবল প্রকট বৈশিষ্ট্যগুলোই প্রকাশিত হবে, কিন্তু গ্যামেট সৃষ্টির সময় বৈশিষ্ট্যগুলো জোড়া ভেঙে পরস্পর থেকে স্বতন্ত্র বা স্বাধীনভাবে বিন্যস্ত হয়ে ভিন্ন গ্যামিটে প্রবেশ করবে। প্রথম যে জন্য
ক্রম তৈরি হবে, সেখানে শুধুমাত্র প্রকট বৈশিষ্ট্য প্রকাশিত হবে, কোনো প্রচ্ছন্ন বৈশিষ্ট্য প্রকাশ পাবে না। কিন্তু যখন না। গ্যামেট সৃষ্টি হবে তখন বৈশিষ্ট্যগুলো জোড়া ভাঙবে, হ্যাঁ। জোড়া ভেঙে ভিন্ন ভিন্ন গ্যামিটে প্রবেশ করবে। স্বাধীনভাবে বিন্যস্ত হবে। মানে হচ্ছে এই জন্য এটাকে বলছে স্বাধীনভাবে মিলনের সূত্র। হ্যাঁ, হ্যাঁ। স্বাধীনভাবে মিলিত হবে। এই যে অনুপাত 9:3:3:1। আচ্ছা, বংশগতিতে মেন্ডেলের তৃতীয় সূত্রের অনুসরণ। এটা হচ্ছে কালো বর্ণ ও খাটো লোম বিশিষ্ট একটি গিনিপিগ, লম্বা বর্ণ গিনিপিগ, মানে গিনিপিগ হচ্ছে তৃতীয় সূত্র। বংশগতির ক্রোমোজোম তত্ত্ব, এখান থেকে শুধু এই লাইনটা জানলে চলবে। 1902 সালে আমেরিকান জিনতত্ত্ববিদ শাটন ও জার্মান বিজ্ঞানী বোভেরি এরা পৃথকভাবে ক্রোমোজোম ও মেন্ডেলের উপাদানের মধ্যে মিলের কথা সুস্পষ্টভাবে উল্লেখ করেন। শাটন ও বোভেরি ক্রোমোজোম ও মেন্ডেলের উপাদানের মিলের কথা সুস্পষ্টভাবে উল্লেখ করেন। একে বংশগতির ক্রোমোজোম তত্ত্ব বলা হয়। যে এটা একটু রিডিং করে নেব। ওকে। এইবার আসি মেইন পড়াশোনা, যেখান থেকে আমাদের এমসিকিউ বা সৃজনশীল আসবে। প্রথম সূত্রের ব্যতিক্রম হচ্ছে অলস। আমরা বরঞ্চ একটা কাজ করি, আমরা প্রথম সূত্রের ব্যতিক্রম হচ্ছে অলস। অলস, অলস মানে কি? অসম্পূর্ণ। অসম্পূর্ণ, হ্যাঁ, প্রকটতা। অসম্পূর্ণ প্রকটতা। এটার ফলাফল কত? 121। ও 1:2:1। হ্যাঁ। তারপর হচ্ছে মার বা লিথাল। হ্যাঁ, হ্যাঁ। লিথালের অনুপাত কত? 2:1। তারপর শতে কি? সমপ্রকটতা। সমপ্রকটতা এটাও 121। তো এটাই হচ্ছে আমাদের কি প্রথম সূত্রের ব্যতিক্রম, অলস। যেহেতু প্রথম সূত্র এক জোড়া বিপরীত বৈশিষ্ট্য নিয়ে কাজ হবে, সেটার মধ্যে ক্রস ঘটবে, কিন্তু প্রথম বংশধরে প্রকট ফিনোটাইপ পূর্ণ প্রকাশে ব্যর্থ। আমরা কি বলছিলাম যে প্রথম যে F1 যৌন হয় সেখানে শুধুমাত্র প্রকট বৈশিষ্ট্যগুলো প্রকাশ পাবে, তাই না? কিন্তু এখানে প্রকট গুলা পূর্ণ প্রকাশে ব্যর্থ হয় এবং উভয় বৈশিষ্ট্যের মাঝামাঝি কিছু একটা হয়। এটা লাল সাদাও হয় না, হয়ে যায় গোলাপি, মধ্যবর্তী কিছু একটা। এটাকে অসম্পূর্ণ প্রকটতা। সম্পূর্ণভাবে লালও হয় নাই, সম্পূর্ণভাবে সাদাও হয় নাই, অসম্পূর্ণভাবে মাঝখানের একটা রং গোলাপি হয়ে গেছে। হ্যাঁ। অসম্পূর্ণ প্রকটতার জন্য দায়ী জিনগুলোকে ইন্টারমিডিয়েট জিন বলা হয়। যে তুমি এখন যে অবস্থায় আছো, না তুমি ভার্সিটি স্টুডেন্ট, না তুমি স্কুলের স্টুডেন্ট, তুমি হচ্ছে ইন্টারমিডিয়েট পর্যায়ে আছো, মাঝখানের কিছু একটা, এটা হচ্ছে ইন্টারমিডিয়েট। হ্যাঁ, সেটাই।
আচ্ছা, অসম্পূর্ণ প্রকটতার কারণে মেন্ডেলের মনোহাইব্রিড ক্রসের অনুপাত 3:1 এর পরিবর্তে কত হয়? 1:2:1, মানে 121, সোজা কথা। আচ্ছা, উদাহরণ কি? সন্ধ্যামালু। ঠিক আছে, উদাহরণ হ্যাঁ। হচ্ছে সন্ধ্যামালতি। সন্ধ্যামালতি। ওকে এই গেল, এইটা একটু নিজে দেখে নিও, ওকে। সহজ একদম, আমার কিছু না। হুম তারপর হচ্ছে সমপ্রকটতা। সমানভাবে প্রকাশ পাবে, তাই না? সমানভাবে প্রকাশ পাইলে আমরা কি বলি? সমপ্রকটতা। হুম এটা হচ্ছে আন্দালুসিয়ান মোরগ মুরগি। কোশ্চেন কি আসবে জানো? যে আন্দালুসিয়ান মোরগ মুরগি কোন ধরনের ইয়া দেখায়, ব্যতিক্রম দেখায় মেন্ডেলিফের সূত্রে? এটা ওই যে এটা আলাদা করে লিখে দিতেছে। আচ্ছা আন্দালুসিয়ান মোরগ মুরগি। আচ্ছা, তারপরে ভেতরে জাস্ট আমি মেকানিজমটা একবার দেখে নিব, তাহলেই হয়ে যাবে। কি বলছে এখানে? সমপ্রকটতা, তাই না? এখানে কোনো প্রচ্ছন্ন কিছু থাকবে না, সবই প্রকট থাকবে। যেটা হচ্ছে বিবি ব্ল্যাক ব্ল্যাক, ওটা কালো, এটা ডাব্লিউ ডাব্লিউ সাদা। কিন্তু এইখানে দেখো, যদি এরকম থাকতো ক্যাপিটাল বি ছোট হাতের ডাব্লিউ, তাহলে কিন্তু কালো সাদার মাঝখানে অ্যাশ কালার হইতো, তাই না? হ্যাঁ। কিন্তু দেখো বিও বড় হাতের আবার ডাব্লিউ বড় হাতের, তার মানে দুইটাই সমান প্রকটতা প্রকাশ করতেছে। হ্যাঁ হ্যাঁ। এটা হবে চেক যুক্ত দাবার কোঠের মতো। আচ্ছা, যেসব জিন, আবার লিথান জিনে, যেসব জিন হোমোজাইগাস অবস্থায় উপস্থিত থাকলে সংশ্লিষ্ট জীবের মৃত্যু ঘটে সেসবকে লিথাল জিন বলে। হোমোজাইগাস, হোমোজাইগাস মানে ধরো একটা টি, এটা কি হেটারোজাইগাস অবস্থা, তাই না? কিন্তু দুইটাই ক্যাপিটাল টি অথবা দুইটাই স্মল টি, এটা হচ্ছে হোমোজাইগাস অবস্থা। হোমোজাইগাস অবস্থায় যদি কোনো জিন থাকে, তাহলে তোমার যে F1 যৌনটা তৈরি হবে, প্যারেন্ট থেকে যে F1 যৌন বা F1 থেকে F2 যৌন তৈরি হবে, সেইখানে কেউ না কেউ মারা যাবে। আচ্ছা, লিথাল জিনের প্রভাবকে লিথালিটি বলে। লিথাল জিনের প্রভাবকে কি বলে? লিথালিটি। লিথালিটি। ওকে।